প্রায় ২৬,০০০-এর চাকরি বাতিলের পর যেমনটি টান টান উত্তেজনা আর একাধিক প্রশ্নচিহ্নের মধ্যে দিয়ে এসেছিল স্কুল সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক সেই রকমভাবেই একাধিক অপশন এবং সেই অপশনকে নিয়ে বিভ্রান্তি, এই রকম একটা পটভূমি দিয়েই শুরু হয়েছে ১৬ তারিখ থেকে স্কুল সার্ভিসের যে নিয়োগের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের কাজ। ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন কিন্তু সকলের মধ্যে দানা বেঁধেছে। ইনফ্যাক্ট তার উত্তর একটা বড় অংশের কাছেই অজানা, আমাদের কাছেও। তো যাই হোক, এটি মানে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল, অর্থাৎ এমনটা ভাবার দরকার নেই যে পুরো জটিলতা নিয়েই বিষয়টা সামনে প্রোগ্রেস করবে। স্পষ্টভাবে ক্ষেত্র বিশেষ এবং সময় বিশেষে এর কিন্তু স্পষ্ট পরিবর্তন হবে, যেটা অবশ্যই আমাদের চোখের সামনে দেখতে হবে এবং সেই পরিবর্তনশীলতা নিয়েই কিন্তু বিষয়টা একটু একটু করে সামনে এগোবে। তো এবার আমাদের হাতে তো এই বিষয় নেই যে কিভাবে হবে, কোন পথে এগোবে, কোন স্টেজে কি হবে, সেগুলো আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে কেবলমাত্র প্রস্তুতি সম্পন্ন করার কাজটা। ইতিমধ্যেই যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য তো অবশ্যই একটা ভালো সময়। যারা ৭-৫ আগে পিছে বা পারিপার্শ্বিক যে মস্তিষ্ক বিভ্রান্তকর কথাবার্তা সেগুলো না শুনে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনাটা চালিয়ে গেছে, তাদের জন্য তো অবশ্যই অ্যাডভান্টেজ মিলবে, যেহেতু তারা ইতিমধ্যেই তার সিলেবাস কমপ্লিট করে ফেলেছে। আর যারা সদ্য শুরু করলো তাদের কাছে এটা একটা বেশ খানিকটা বিড়ম্বনার জায়গা, কারণ পড়াটা শুরু করার পর বোঝা যায় যে পরিধি কত কঠিন, মানে কতটা বড়, এর ব্যাপ্তি কতটা বেশি প্রসারিত, সেটা আমরা যদি শুরু করি তবেই বুঝতে পারি। তো স্বাভাবিকভাবেই যারা শুরু করেছে তারা বুঝতেই পারছে যে এই জার্নিটা কত লম্বা হতে চলেছে। এবার বিষয়টা হলো, আমরা সবাই চাই নিজেকে ১০০% প্রস্তুত করে চাকরিটা নিজের করে নেওয়ার জন্য। এটা আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া, এটা খুব কমন একটা বিষয়। এবার সেই চাওয়া পাওয়ার মধ্যে একটা অংশের মধ্যে এমন অভিপ্রায় থাকে যে আমি খুব বেশি সময় দেব না, আমার হাতে সময় নেই, আমি কিছু সাজেস্টিভ নোটস চাই, সেগুলো পড়ে আমি আলটিমেটলি সফল হতে চাই। আসলে এই পুরো ধারণাটা যে কত ভ্রান্ত, সেটা সে যদি নিজের মতো করে না ভেবে সামগ্রিকভাবে ভাবে তাহলেই বুঝতে পারবে। কারণ এই লড়াইয়ে জেতার ইচ্ছেটা রয়েছে প্রতিটি মানুষের। যদি ২০,০০০ ক্যান্ডিডেটও পরীক্ষার্থী হয় ভূগোলের SLSTর, তো ২০,০০০-এরই সংকল্প বা ইচ্ছেটা হলো সফলতাকে ছিনিয়ে নেয়ার। তাহলে স্বাভাবিকভাবেই এই ২০,০০০-এর যেখানে লক্ষ্য এক, অথচ পরিস্থিতি পরিপ্রেক্ষিত অনুযায়ী সেটা সীমাবদ্ধ, অর্থাৎ ২০,০০০-ই পাবে না, পাবে ১,০০০, পাবে ১,৫০০। তাহলে বাদবাকি একটা বড় অংশ যারা বিফল হবে, সফলতার সংখ্যাটা ভীষণ কম। তাই জন্য এই সফলতার সংখ্যা যেখানে ভীষণ কম, সেখানে স্ট্র্যাটেজিক্যালভাবে যদি কেউ এই ফাঁক ফোকর সরু গলি খোঁজার চেষ্টা করে, তাহলে তার পরিণাম আমার মনে হয় ফাঁক ফোকর সরু গলির মতোই হয়ে যায়। তাই জন্য এই পুরো বিষয়টা যদি কারোর সংকল্প হয় চাকরি পাওয়ার, তাহলে বেশ খানিকটা কঠিন জার্নি হতে চলেছে। তাই সেই জার্নি সে নিজে কিভাবে পরিচালিত করবে তার উপর নির্ভর করবে সফলতা ব্যর্থতার পরবর্তী হিসেবটা। এবার যারা ভাবছে যে না, আমি নিজে থেকে, আমরা 3 ইডিয়টস সিনেমার আমির খানের ওই ডায়লগ সবার মনে আছে যে বাচ্চা কাবিল বানো কাবিল, কামিয়াবি তো ঝাঁপ মারকে পিছে ভাগেগি। তো এখানে মেন বিষয় এটাই যে যদি কাবিল হওয়ার একটা সংকল্প থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে নিজের মতো করে পড়ছে, নিজে তার 100% এফোর্ট দিয়ে সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছে। আর যারা ভাবছে যে না, আমার কোনোভাবে এদিক সেদিক দিয়ে পাস করতে হবে, চাকরি পেতে হবে, অথচ আমি পড়বো না, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার পরিণামটা মানে অন্য রকম হবে, সেটা বোঝা যায়। তো এবার আমি আমাদের ক্লাসরুমের যারা, তাদের সকলের উদ্দেশ্যে তো এটা অবশ্যই ক্লাসরুমে বারবার বলি, আবার ইউটিউবে যারা ইউটিউবের ফলোয়ার্স বা ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যেও এটা আমি বলবো যে লক্ষ্যটা আমাদের সফল হওয়ার হতে হবে। পরীক্ষা দেওয়ার যে প্রচেষ্টা, সেটা তো সবাই করবে এবং সে সফল হওয়ার ইচ্ছে নিয়েই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। কিন্তু সেই ইচ্ছেটা কতটা গ্রহণযোগ্য সেটা নিজেকে মূল্যায়ন করতে হবে, যে আমি ইচ্ছে করছি সাকসেস হওয়ার, অথচ আমার প্রচেষ্টাটা এই গ্রেডে আছে,
তাহলে কি আমার ইচ্ছে পূরণ হবে? তাহলে এই আত্মমূল্যায়নটা প্রত্যেকের করতে হবে, অর্থাৎ নিজের মতো করে বর্তমান সময় দাঁড়িয়ে যেটা করতে হবে যে সিলেবাস আমার সামনে এটা আছে, এই সিলেবাস অনুযায়ী আমি আমার মতো কি সব কমপ্লিট করে ফেলেছি? আমি কি প্রত্যেকটা ক্ষেত্রেই স্বাবলম্বী হয়েছি? যদি না হই তাহলে কোথায় হয়েছি, কোথায় হইনি? যেগুলোতে হইনি সেগুলোর জন্য আমার কি স্টেপ হবে পরবর্তীতে, সেই বিষয়গুলো প্রত্যেকের আত্মমূল্যায়ন করতে হবে। এটা ভাবতে হবে যে এর মধ্যেই লুকিয়ে রয়েছে সফলতার রসদটা। যারা সফল তারা ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করতে জানে। আমি ব্যর্থ হয়েছি, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে তার থেকে আমার শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়ার সময় আমাকে সঠিকভাবে ব্যর্থতা থেকে যে জায়গা আমি ফাইন্ড আউট করলাম সেই জায়গাগুলোকে সিকিওর করার চেষ্টা চালাতে হবে যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি এই কারণে, এখানে এই জায়গায় আমার দুর্বলতা ছিল, তাই এই কারণে আমি ব্যর্থ হয়েছি। তো সেটাকে আত্মমূল্যায়ন করে সঠিকভাবে পরপর সেটাকে সাজাতে হবে, তারপরে কিন্তু তাকে ঝাঁপিয়ে পড়তে হবে সেই জায়গাটা রিকভারি করার জন্য। যদি আমরা এটা না করতে পারি তাহলে দিনের শেষে কোনো লাভ নেই। কারণ মাথায় রাখতে হবে যে প্রস্তুতিটা আত্মসন্তুষ্টির জন্য নয়। এই সবাই প্রিপারেশন নিচ্ছে, প্রত্যেকে, আত্মসন্তুষ্টি নয়। প্রস্তুতির মুখ্য উদ্দেশ্য হলো সাকসেস হওয়া। যেখানে সাকসেস হওয়া অর্থাৎ কঠোর একটি উদ্দেশ্য যেখানে লুকিয়ে আছে, সেখানে জার্নিটাও কিন্তু ভীষণ কঠিন। তাই জন্য সহজ সস্তার কিছু নোটস পড়লাম, কিছু মুখস্থ করলাম, এই হয়ে গেল আমি প্রিপেয়ার্ড, এই রকমটা নয়। প্রিপারেশন নিতে হবে ভালোবেসে, সিলেবাস ধরে প্রত্যেকটা পাঠকে নিজের মতো করে আয়ত্ত করার পরে, যে হ্যাঁ আমি প্রত্যেকটা জানি, বুঝে গেছি, এরকম করে করে সিলেবাসের প্রত্যেকটা অংশকে নিজের দখলে নিয়ে যেতে হবে। তারপরে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস, নোটস পড়া, সেগুলো তো করতেই হবে, সেগুলো একটা ফর্মালিটিস, সেগুলো না করলে হয় না। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো নিজের সিলেবাস অনুযায়ী নিজের দক্ষতার জায়গাকে স্পষ্ট করা। কারণ পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে পড়াটা খুব বেশি কার্যকর হয় না পরীক্ষার হলে। যদি প্রত্যেকে নিজের মতো করে একবার বিবেচনা করো, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে বা তার আগের দিন বা 2 দিন আগে যা আমি পড়েছি সেটার থেকে অনেক বেশি এফেক্টিভ আমি সারা বছর কী পড়েছি তার উপর। তাই এখানেও এই ধরনের পরীক্ষা এরকমই হয়, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে কিছু সুনির্দিষ্ট কন্ট্রোলিং ফ্যাক্টরস থাকে। অর্থাৎ প্রিপারেশন নিল, আমি ধরে নিলাম 20,000 ক্যান্ডিডেটের 5,000 ওয়েল প্রিপেয়ার্ড, তবুও 5,000-এর তো চাকরি হবে না, কারণ এখানে মেরে কেটে 2,000 ক্যান্ডিডেট, তাও সেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা কন্ডিশন ইমপ্লিমেন্ট হওয়ার পরে হবে। তাহলে জেনারেল যদি দেখি তাহলে 1,000ও নয় ক্যান্ডিডেট, 11, 12, 9, 10 দুটো সেকশন মিলে 700-র মতো ক্যান্ডিডেট যারা জেনারেল। তো স্বাভাবিকভাবেই এই যে লিমিটেড ভ্যাকান্সি, যদি 5,000 ক্যান্ডিডেটও ওয়েল প্রিপেয়ার্ড হয় এবং প্রত্যেকে একদম 19-20-এর জায়গায় যদি থাকে, কারণ মেধার কোনো পার্থক্য নেই, সবাই সুন্দরভাবে প্রিপেয়ার্ড, কিন্তু তবুও যেহেতু এখানে একটা শর্ত আছে, শর্ত কি? সুনির্দিষ্ট ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির বাইরে নিয়োগ হবে না। তো তাই জন্য আমরা এখানে ওয়েল প্রিপেয়ার্ড হওয়া সত্ত্বেও কিন্তু সবাই চাকরি পায় না। আমাদের মাথায় রাখতে হবে এই চাকরি পাওয়াটা সেই খারের মতো কনসেপ্টটা আর কি, যে যারা চাকরি পাবে, মানে চাকরি পেতে হলে প্রিপারেশন ফুলফিল করতেই হবে, কিন্তু প্রিপারেশন ফুলফিল মানেই চাকরি পাওয়া নয়। তাহলে চাকরি পেতে হলে প্রিপারেশন ফুলফিল করতেই হবে, কিন্তু প্রিপারেশন ফুলফিল করা মানেই চাকরি পাওয়া নয়। এইটা তো চিরসত্য কথা, আমরা সবাই জানি, এটা আমার নতুন করে বলতে হবে না। তো যেখানে কন্ডিশন বা শর্তটা এতটা কঠোর, সেখানে আমাদের বুঝতে হবে যে আমার নিজের আত্মমূল্যায়ন করে বুঝতে হবে যে আমি কোন জায়গায় আছি। ধরো আমাদের ক্লাসরুমে এখন 950-র মতো স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছো, তারা পরীক্ষা দেবে। ধরো আগামী গতকাল একটি পরীক্ষা ওপেন হয়েছে, আবার আগামী 22 তারিখে ডেমো SLST পরীক্ষা 60 নম্বরের হবে। যেমনটা আমরা 22টা পরীক্ষার একটা প্ল্যান করেছি, যেটা আমাদের এই কমিউনিটি সেকশনে পোস্টও করা আছে, ইউটিউবে দেখে নিতে পারো। তাহলে এই যে 22টা পরীক্ষা, ইতিমধ্যেই ক্লাসরুমে 245টা টেস্ট আছে, যেটা প্রত্যেকটা সাবটপিক, ইউনিট, সাব ইউনিট এবং পুরো সিলেবাস অনুযায়ী রিভিশন রাউন্ড সব কিছু মিলে, যার লিস্টও আমরা ইউটিউবে প্রকাশ করেছি।
তো এই যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো আছেই, তার বাইরে যে 22টা পরীক্ষা আসবে আগামীতে, সেই পরীক্ষাগুলো দিয়ে না প্রত্যেকের আত্মমূল্যায়ন করতে হবে। ভয় পেয়ে লজ্জা পেয়ে কোনো লাভ নেই যে আমার পরিচিত কেউ আছে, ওরা দেখে যাবে যে আমার স্কোর এত হলো, যেটা অত্যন্ত লজ্জার। এই লজ্জা পেয়ে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি এসএলএসটি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর তো আর এই ফর্মালিটিটা ধরে রাখা সম্ভব হবে না। তাই জন্য আমার মনে হয় যে প্রত্যেকে লজ্জা ঘৃণা সব ত্যাগ করে পরীক্ষা দিতে হবে একদম মন থেকে, ভালোবেসে। হ্যাঁ, পরীক্ষায় আমি অংশগ্রহণ করব এবং আমি দেখব আমি কত পাচ্ছি, আমার কত পাওয়াটা, এটা কি কারণে, এটা আমার মূল্যায়ন করার জন্য। কেন? আগামীর দিনগুলো পরিচালনা করার জন্য। এই মূল্যায়ন আমার কাজে আসবে আগামীর প্রস্তুতির ক্ষেত্রে, যে আমি কতটা নিজের দুর্বলতা বা নিজের ব্যর্থতার জায়গাগুলো অনুসন্ধান করতে পারছি। কারণ আগে প্রতি বছর যখন এসএলএসটি হতো, তখন একবার এসএলএসটি দিয়ে কোনো একটা স্টুডেন্ট বুঝে যেত যে এই পরীক্ষার পালসটা কী আছে, কোন পথে পরিচালিত হয়, কেমন প্রশ্ন আসে। তো সেটা করার কোনো স্কোপ এখানে নেই। এখানে এত বছর পর, প্রায় 10 বছর পর তুমি একটা স্কোপ পাচ্ছ, সেই স্কোপ থেকেই তোমাকে যেমনটা শিক্ষাও নিতে হবে তেমনই সফলও হতে হবে। এখানে শিক্ষা নেওয়ার জায়গা নেই, সফল হওয়ার জায়গা, অর্থাৎ হিসাব নিকাশ করে আলটিমেটলি সফলতার যে অঙ্ক, সেই অঙ্ক কষে বেরিয়ে আসার পালা এটা আর কি। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকের কঠোরভাবে বুঝতে হবে, ক্লাসরুমের পরীক্ষাগুলো দিয়ে সবাই একসাথে পরীক্ষায় যেহেতু অংশগ্রহণ করা হচ্ছে, পরীক্ষাটা দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ, আমি এই আমি ধরে নিলাম 950-র মধ্যে 500 জন স্টুডেন্ট পরীক্ষা দিল, তাহলে 500 জনে আমার র্যাঙ্ক 100 আছে। তার মানে বুঝতে হবে হ্যাঁ, ভালো জায়গায় আছি আমি। কারণ আমাদের ক্লাসরুমে 100-র মধ্যে র্যাঙ্ক করা মানে সে রাজ্যে 300-র মধ্যে র্যাঙ্ক করবে, যেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে আর কি, ক্লাসরুমের বর্তমান যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে। তো এবার র্যাঙ্কটা তো 100-র মধ্যে নিতে হবে, 500 জন পরীক্ষা দিলে 100-র মধ্যে নিতে হবে। যদি কেউ 100-র মধ্যে না নিতে পারে, তাহলে তাকে বুঝতে হবে যে আমার অনেক দুর্বলতা আছে। অর্থাৎ আমি সবাইকে এটাই বারবার বলবো যে এখান থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিয়ে আগামীর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। কারণ তুমি ফাইনাল পরীক্ষা দিয়ে কোনো শিক্ষা নিয়ে লাভ হবে না, কারণ সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে সময়টা পাবে, সেই সময়ের মধ্যে জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এবার পরীক্ষা হওয়ার পর যদি আবার 3-4 বছর পর পরীক্ষা হয়, স্বাভাবিকভাবেই সেই শিক্ষা নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার মতো ধৈর্য আর তুমি ধরে রাখতে পারবে না। তাই সবাই ক্লাসরুমের পরীক্ষাগুলো দিয়েই নিজের দুর্বল জায়গাগুলো অনুসন্ধান করো এবং তার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পরীক্ষায় নিজের ইমপ্রুভ করার চেষ্টা করো, এইটুকু আমি বলবো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও প্লাস কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছে যে কিভাবে অ্যাডমিশন নেব। আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রপার পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে গাইডলাইন অনুযায়ী অ্যাডমিশন হওয়া যেতে পারে। আমাদের ক্লাসরুমে তো প্রচুর, আমি একাধিকবার বলেছি, ক্লাসরুম ভীষণ রিচ। এখানে 510টার উপরে ক্লাস আছে এবং এটা মাল্টি ডিসিপ্লিনারি যেহেতু, অর্থাৎ সমস্ত পরীক্ষার জন্য, এসএলএসটি, বিপিএসসি, ইএমআরএস, এনভিএস, কেভিএস। তাই জন্য এখানে শুধু এসএলএসটি নয়, সমস্ত পরীক্ষার জন্য 345টা টেস্ট আছে, যার 245টা এসএলএসটির জন্য এবং আগামীতে আরও 22টি টেস্ট এই এসএলএসটির সিলেবাস অনুযায়ী এবং প্রস্তুতি পরিপ্রেক্ষিতে আসবে। তাছাড়া ই লাইব্রেরির সাপোর্ট আছে। এবার এটা এত রিচ যে এখানে অ্যাডমিশন নিলে এই মুহূর্তে প্রচুর প্রেশার তো অবশ্যই অনুভব হবে। তো সেটা নিজের অবস্থা অনুযায়ী নিজেকে বিবেচনা করতে হবে। আর তাছাড়া টেস্ট সিরিজে 220টা টেস্ট আছে এবং সেই সঙ্গে অ্যাডিশনাল এই 22টি টেস্ট অ্যাড হবে এর মধ্যে। তো এই দুটোর যে কোনো একটা অ্যাডমিশন হওয়া যেতে পারে। আর তাছাড়া আমরা ইউটিউবে আমাদের বিভিন্ন ক্লাস, বিভিন্ন আলোচনা, সেগুলো তো ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে আনবই। তো যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাইকে এটাই আমি বলবো যে এই সামনে যে এসএলএসটি আসছে সেটাকে পাখির চোখ করে নিজের 100% এফোর্ট দিয়ে নিজেকে প্রিপেয়ার করার কাজটা করতে হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে নিজের আত্মমূল্যায়ন করতে হবে, না হলে কিন্তু হবে না। এই আত্মমূল্যায়ন নিজের জায়গাকে সুনিশ্চিত করবে। তো সেটা যারা যত সিকিওরভাবে করবে এবং যতটা সঠিকভাবে করবে, শৃঙ্খলাবদ্ধভাবে, নীতিপরায়ণভাবে, সে তত সফলতার কাছে পৌঁছাবে, এইটুকু আমার ধারণা। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।